হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের সালোক সংশ্লেষের ৪ নম্বর ক্লাস। আমরা আগের ক্লাসে দেখেছি আবর্তকার এবং অনাবর্তকার ইলেকট্রন পরিবহন এবং তার সাথে, সাথে আমরা দেখেছি যে কেমিওসমোটিক মডেলের সাহায্যে কিভাবে এটিপি তো আমরা জানি যে সালোক সংশ্লেষ দুটো দশাতে আমরা জানি যে সালোক সংশ্লেষ দুটো দশাতে সম্পন্ন। কি দেখো? একটা হচ্ছে আমাদের আলোক দশা, আরেকটা হচ্ছে আমাদের অন্ধকার। একটা হচ্ছে আলোক দশা, আরেকটা হচ্ছে অন্ধকার দশা। তার মধ্যে দেখো আমাদের আলোক দশা কমপ্লিট এবং আলোক দশায় উৎপাদিত যৌগকে কাজে লাগিয়ে পরে আমরা কিন্তু অন্ধকার দশা, ঠিক আছে? অর্থাৎ আলোক দশা যদি না হয় তাহলে কিন্তু অন্ধকার দশা। কারণ আলোক দশায় উৎপাদিত যৌগকে ব্যবহার করে পরে কিন্তু তাহলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আলোক দশা, সেই আলোক দশাতে আমরা মেনলি কি পেয়েছিলাম? দেখো দুটো জিনিস পেয়েছি। তাহলে আমরা যদি দেখি যে আলোক দশা বা লাইট রিঅ্যাকশন, যদি দেখি যে আলোক দশা বা লাইট রিঅ্যাকশন, এখানে আমরা দুটো জিনিস পেয়েছি। ফার্স্ট আমরা কি পেয়েছিলাম? একটা আমরা পেয়েছিলাম সেটা ছিল NaDPH, NaDPH প্লাস H প্লাস। কিভাবে পেয়েছি সেটা আগের ক্লাসে ডিটেইলসে আমরা আলোচনা করেছি। আর ২ নম্বর আমরা আরেকটা প্রোডাক্ট পেয়েছি সেটা হচ্ছে এটি। ২ নম্বর আমরা আরেকটা প্রোডাক্ট পেয়েছি। তাহলে আমরা যদি দেখি যে আলোক দশা, সে আলোক দশাতে মেইনলি আমরা দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে NaDPH প্লাস H প্লাস, আরেকটা পেয়েছি আমরা এটি। এখন এই দুটো যৌগকে কাজে লাগিয়ে পরে আমাদের অন্ধকার। দেখো, প্রথম কথা হচ্ছে এই যে অন্ধকার দশা কখন হয়? অন্ধকার দশা মানে কি রাত্রে বেলায় হয়? এই ধরনের একটা কনসেপ্ট সকলের মনে থাকে। দেখো, প্রথম কথা হচ্ছে যে আলোক দশা হতে গেলে যেমন লাইটের প্রয়োজন, অন্ধকার দশা হতে গেলে কিন্তু লাইটের প্রয়োজন। তার মানে এই নয় যে তোমার দিনের বেলায় হবে না রাত্রে বেলায় হবে, এরকম কোনো ব্যাপার না। মোট কথা আলো থাকুক ইয়া না থাকুক, ও কিন্তু আলোকে কোনমতে ব্যবহার করছে অন্ধকার। তার মানে এক কথা আমরা বলতে পারি এটা হচ্ছে আমার আলোক নিরপেক্ষ দশা। তার জন্যই এটাকে কি বলা হয়? অন্ধকার। ঠিক আছে? নেক্সট দেখো তাহলে এটা কি বলা হয়েছে? দেখো, সালোক সংশ্লেষ এর আলোক দশার পরবর্তী পর্যায়কে অন্ধকার। তার কারণ এই দশাতে কোনো আলো লাগবে না। এবার আলো যদি থাকে না থাকে তাতে কিছু যায় আসে না। মোট কথা আলোকে ব্যবহার করবে। মানে আমরা বলতে পারি আলো নিরপেক্ষ দশা। তাহলে নেক্সট আমরা কি বলতে পারি? দেখো, নেক্সট আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে প্রকৃতপক্ষে আলোক নিরপেক্ষ দশা। তার জন্য এটাকে অন্ধকার দশা বলে। দেখো তারপর কি বলা হয়েছে? প্রথম পর্যায়ে সৃষ্ট অর্থাৎ আলোক দশায় কি তৈরি ছিল? যেটা এইমাত্র আমি বললাম। একটা ছিল আমাদের এটিপি, দেখো এটিপি। আর তার সাথে আমাদের তৈরি হয়েছিল NADPH প্লাস H প্লাস। এই দুটোকে কাজে লাগিয়ে পরে কিন্তু এই অন্ধকার দশাটা। ওকে? নেক্সট একটা জিনিস মনে রাখবে, একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে ব্ল্যাকম্যান। সে প্রথম এই পদ্ধতিটা আবিষ্কার করে। তার জন্য এটাকে আমরা কি বলি? ব্ল্যাকম্যান রিঅ্যাকশন ও বলি। তার জন্য এটাকে আমরা কি বলি দেখো? তার জন্য এটাকে আমরা ব্ল্যাকম্যান রিঅ্যাকশন। আবার দেখো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে আমরা কিন্তু সি3 সাইকেলও বলি। অর্থাৎ অন্ধকার দশাকে আমরা সি3 চক্রও বলি। তার কারণটা কি দেখো? কারণ দেখো এই বিক্রিয়ায় আমরা বলতে পারি যে প্রথম উৎপাদিত যৌগ। তাহলে এই যে চক্রটা আমাদের হবে অন্ধকার দশা হবে, এখানে কি হয়? না প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ, প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ। আমরা এখনই দেখব সেটা। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে অন্ধকার দশায় প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ, অস্থায়ী যৌগ একটা তৈরি হবে কিন্তু বাট স্থায়ী যৌগ, প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ হচ্ছে সেটা হচ্ছে PGA। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে PGA। PGA মানে হচ্ছে ফসফোগ্লিসারিক। এই যে PGA যেটা প্রথম উৎপাদিত হয় সেটা কিন্তু ৩ কার্বন। PGA টা কত কার্বনযুক্ত যৌগ? এটা হচ্ছে ৩ কার্বন। যেহেতু প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ ৩ কার্বন যুক্ত, যার নাম কি পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার জন্য এটাকে সি3 সাইকেলও বলা হয়। তার জন্য অন্ধকার বিক্রিয়াকে কিন্তু সি3 সাইকেলও থেকে চক্র বা সি3 সাইকেল। তার সাথে, সাথে অন্ধকার দশা তো আমরা বলছি, আর তার সাথে, সাথে আমরা ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলছি। তাহলে দেখো ব্ল্যাকম্যান বিক্রিয়া কেন বলছি? কারণ এটা প্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী ব্ল্যাকম্যান। সি3 চক্র কেন বলছি? কারণ এই বিক্রিয়াতে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ হচ্ছে পিজিএ, যেটা হচ্ছে ৩ কার্বন যুক্ত। তার জন্য এটা চক্র বলতে পারি। আর তার সাথে, সাথে এটাকে অন্ধকার বিক্রিয়া বলতে পারি। তার কারণ এটা হচ্ছে আলো নিরপেক্ষ। আলোর সাহায্যে। আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখব যে এই বিক্রিয়ায় কি হয়। প্রথম কথা হচ্ছে যে এই যে বিক্রিয়াটা অর্থাৎ অন্ধকার দশা, এই অন্ধকার দশাটা কোথায় হয়? যেটা আমি প্রথমেই তোমাদেরকে ক্লাসে বলেছি। আমি তোমাদেরকে ক্লাসে বলেছি যখন আমরা সালোক সংশ্লেষের স্থান পড়েছিলাম। তো দেখো এর যদি স্থান দেখো, অন্ধকার দশা যেটা,
এই অন্ধকার দশার যদি স্থান দেখো, অন্ধকার দশার যদি স্থান দেখো, তাহলে এটা হয় কোথায়? না আমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। এটা আমি আগের ক্লাসেও বলেছি তোমাদেরকে। ক্লোরোপ্লাস্টের, তাহলে আমরা যদি আলোক দশা দেখি, তাহলে আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের পর্দার মধ্যে। কিভাবে হয় দেখেছো? কিন্তু অন্ধকার দশা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে। অর্থাৎ যে তরল ধাত্রটা থাকে সেই তরল ধাত্র। চলো দেখা যাক কিভাবে হয়। প্রথমে দেখো ফার্স্ট আমাদের এই যে স্ট্রোমা, থাইলাকয়েডের যে স্ট্রোমা, সেই স্ট্রোমাতে সরি থাইলাকয়েডের স্ট্রোমা না, ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা, সেই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে ৫ কার্বনযুক্ত একটা ফার্স্ট পয়েন্ট মনে রাখবে যে ৫ কার্বনযুক্ত একটা সুগার থাকে যার নাম হচ্ছে আরএনএ। তাকে দিয়েই বিক্রিয়া শুরু। তার আগে মনে রাখবে পুরো কমপ্লিট যে অন্ধকার বিক্রিয়াটা সেটা কিন্তু ৩ টা স্টেপে হয়। তাহলে আমরা যদি বলি যে কমপ্লিট এই যে অন্ধকার দশা সেটা কটা স্টেপে হয়? এর যদি আমরা স্টেপের কথা বলি, এর ৩ টা স্টেপে সম্পূর্ণ। ৩ টা স্টেপে সম্পূর্ণ। কি দেখো, প্রথমে কি হবে ফার্স্ট? প্রথমে যেটা হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ। অর্থাৎ CO2, এই CO2 র স্থিতিকরণ। মানেটা কি? মানেটা হচ্ছে দেখো CO2 যোগ হবে। CO2 র স্থিতিকরণ। যেটাকে আমরা বলি কার্বক্সিলেজ। CO2 র স্থিতিকরণ বা যেটাকে আমরা বলতে পারি কার্বক্সিলেজ। অর্থাৎ CO2 যোগ হবে। কেন হয় যোগ হবে সেটা আমরা দেখব এখন। ২ নম্বর যেটা হবে সেটা হচ্ছে PGA এর বিজারণ, রিডাকশন। ঠিক আছে? PGA এর বিজারণ। PGA এর বিজারণ। দেখো PGA এর বিজারণ হবে ঠিক আছে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের যে স্যার PGA এলো কোথা থেকে? তাই CO2 র যখন স্থিতিকরণ হবে তখন আমরা একটা প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে PGA। সেই PGA টাই নেক্সট স্টেপে বিজারিত। অর্থাৎ PGA এর বিজারণ হলো নেক্সট স্টেপ। থার্ড স্টেপ কি হবে দেখো, PGA এর বিজারণের পর গ্লুকোজ উৎপন্ন হবে। অর্থাৎ শর্করা গ্লুকোজ উৎপন্ন। তাহলে থার্ড স্টেপ কি হবে? গ্লুকোজ উৎপন্ন। যেটা আমাদের মেইন দরকার ছিল সালোকসংশ্লেষণ। তাই তো? আমাদের মেইন উদ্দেশ্য কি? সালোকসংশ্লেষণ খাবার উৎপন্ন করা। তো সেই গ্লুকোজ উৎপাদনটা থার্ড স্টেপ। তার সাথে, সাথে এখানে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে RUBP এর পুনরুৎপাদন। RUBP, এই RUBP এর পুনরুৎপাদন। দেখো RUBP এর পুনরুৎপাদন মানে কি? মানে হচ্ছে RUBP যেটা ১ম এ ব্যবহার হবে সেটা আমরা এখনই দেখব। তারপর ঘুরে আবার সেটার কিন্তু রিসাইক্লিং হবে। ঠিক আছে? পুনরায় আবার তার উৎপাদন করা হবে। এটাকে আমরা বলব RUBP এর পুনরুৎপাদন। তাহলে মোদ্দা কথা এখন তোমরা মনে রাখো যে অন্ধকার দশা যেটা, সেই অন্ধকার দশাটা ৩ টা স্টেপে হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে কি? CO2 র স্থিতিকরণ। মানে কার্বন ডাই অক্সাইড যোগ। ২ নম্বর হচ্ছে PGA এর বিজারণ। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণের ফলে PGA উৎপন্ন হবে, তা কি হবে? তার বিজারণ। আর থার্ড স্টেপ হচ্ছে গ্লুকোজ উৎপন্ন। এবার কোন স্টেপে কিভাবে হয় সেটা একেকটা জিনিস আমরা ক্লিয়ার দেখব যে কিভাবে হয়। চলো প্রথমে আমরা ফার্স্ট স্টেপ কি দেখব? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের CO2 র স্থিতিকরণ। তাহলে প্রথম যেটা আমরা দেখব সেই ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের CO2 র স্থিতিকরণ। তাহলে স্টেপ 1 বা চলো আমি A তে লিখছি। CO2, এই CO2 এর স্থিতিকরণ। CO2 এর স্থিতিকরণ। CO2 এর স্থিতিকরণ। CO2 এর স্থিতিকরণ মানে CO2 যোগ হবে। কার সাথে যোগ হবে? কেমনভাবে যোগ হবে? সেটা আমরা এখনই দেখব। দেখো, প্রথমে যদি আমরা দেখি তাহলে স্ট্রোমার মধ্যে একটা ৫ কার্বনযুক্ত সুগার। ভালো করে দেখো। ঘটনাটা ঘটছে কোথায়? স্ট্রোমার মধ্যে। তাহলে স্ট্রোমার মধ্যে প্রথমে ৫ কার্বনযুক্ত একটা সুগার থাকে। যে সুগারটার নাম হচ্ছে দেখো RUBP। যে সুগারটার নাম হচ্ছে RUBP। তাহলে এই যে RUBP যার কথা আমরা বললাম, এই RUBP হচ্ছে ৫ কার্বন। এই যে RUBP হচ্ছে ৫ কার্বনযুক্ত। ফার্স্ট এই যে RUBP, এই RUBP প্রথমে কি হবে? CO2 র সাথে যোগ। RUBP কার সাথে যোগ হবে? CO2 র সাথে। CO2 কোথায় পেল? গাছ তো পরিবেশ থেকে CO2 কে গ্রহণ করে, আমরা উপাদানেই বলেছিলাম। CO2 র সাথে যোগ। RUBP যখন CO2 র সাথে যোগ, RUBP যখন CO2 র সাথে যোগ হলো, মাঝে এখানে একটা উৎসেচক কাজ করবে। মাঝে এখানে কি হবে? একটা উৎসেচক কাজ করবে। উৎসেচকটার নাম হচ্ছে রুবিস্কো। উৎসেচকটার নাম হচ্ছে রুবিস্কো। উৎসেচকটার নাম ভালো করে মনে রাখবে। তার নাম হচ্ছে রুবিস্কো। এখন এই রুবিস্কো উৎসেচকের উপস্থিতিতে আরইউবিপির সাথে CO2 যোগ হওয়ার পর তৈরি হবে একটা অস্থায়ী যৌগ। যে অস্থায়ী যৌগটার নাম হচ্ছে ডাইফসফেট অরবিটাল। এর নাম কি? এর নাম হচ্ছে দেখো ডাইফসফেট
নাম হচ্ছে ডাইফসফেট অরবিটাল। ডাইফসফেট অরবিটাল। এই যে ডাইফসফেট অরবিটাল তৈরি হলো, এটা কিন্তু অস্থায়ী যৌগ, স্থায়ী না। তাহলে শর্ট ফর্ম আমরা কি বলতে পারি? ডাইফসফো অরবিটাল, অর্থাৎ ডিপিওবি। ডাইফসফো অরবিটাল বা ডিপিওবি এর শর্ট। এটা কিন্তু মনে রাখবে অস্থায়ী যৌগ। এটা কিন্তু অস্থায়ী যৌগ, এটা কিন্তু স্থায়ী যৌগ নয়। এটা কি? এটা হচ্ছে আমার। এখন দেখো এই যে অস্থায়ী যৌগ যেটা, অর্থাৎ ডাইফসফো অরবিটাল, এ কি হবে দেখো, এই ডাইফসফো অরবিটাল সঙ্গে সঙ্গে তারপরে কি হবে? জলের সাথে যোগ। এই যে ডাইফসফো অরবিটাল যার কথা আমরা বললাম, এই ডাইফসফো অরবিটাল, আচ্ছা বলো আরইউবিপি এখানে কটা কার্বন? 5টা কার্বন। আর এই যে CO2 দেখতে পাচ্ছ, CO2 এর মধ্যে কটা কার্বন আছে বলো? 1টা কার্বন। তাহলে আরইউবিপির মধ্যে 5টা কার্বন, CO2 এর মধ্যে 1টা কার্বন। তাহলে দুটো মিলে পরে 6টা কার্বন। তাহলে যেটা তৈরি হলো আমাদের সেই ডাইফসফো অরবিটাল, তাহলে এর মধ্যে কটা কার্বন থাকবে? কনফার্ম তোমরা? 6টা কার্বন। আর 5 কার্বন আর 1 কার্বন যোগ হচ্ছে, দিয়ে তৈরি হচ্ছে। এখন দেখো এই ডাইফসফো অরবিটালটা কি হবে? না, এই জলের সাথে যোগ। কার সাথে যোগ হবে? জলের সাথে। তাহলে ডাইফসফো অরবিটাল এ কি হবে? না, জলের সাথে যোগ। এবং তার সাথে সাথে জলের সাথে যোগ হওয়ার পর এখানেও সেম উৎসেচকটা আমার লাগবে রুবিস। এখানেও সেম উৎসেচক লাগবে, সেটা হচ্ছে রুবিস। উৎসেচকটা সেম লাগবে, যেটা আগে লেগেছিল সেটাই। এখন কি হবে দেখো, এই ডাইফসফো অরবিটালের সাথে জলের বিক্রিয়া হবে এবং এরপর আমাদের স্থায়ী যৌগ তৈরি হবে, যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এর নাম কি হবে? এর নাম হয়ে যাবে আমাদের PGA। তাহলে প্রথম স্থায়ী উৎপাদিত যৌগ PGA, এর নাম হচ্ছে কি? PGA, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক ফসফোগ্লিসারিক। তাহলে এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বন যুক্ত। কত কার্বন যুক্ত যৌগ? এটা হচ্ছে দেখো 3 কার্বন যুক্ত যৌগ। 3 কার্বন যুক্ত। এবারে বলে এটা হলো কোথা থেকে? ডাইফসফো অরবিটাল থেকে। এবারে ডাইফসফো অরবিটাল কটা কার্বন? 6টা কার্বন। কিন্তু এখানে যেটা তৈরি হলো সেটা 3টা কার্বন। তাহলে বাকি যে আর 3টা কার্বন, সেই 3টা কার্বন গেল কোথায়? তার মানে মনে রাখবে এখানে এই ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা তৈরি হলো 2। তাহলে 2 অণু যদি তৈরি হয় তার মানে কি হলো? 3টা কার্বন, 3টা কার্বন। তাহলে টোটাল আমার কটা কার্বন হবে? টোটাল আমার হয়ে, তার মানে এতক্ষণ আমার ঠিক আছে। আমি বলতে পারি যে কার্বন কোনো দিকে লস হয় না। যতগুলো কার্বন আমার ছিল এখানে ডাইফসফো অরবিটালে, ততগুলো কার্বনই আছে। কারণ পিজিএ 3 কার্বন যুক্ত হলেও এখানে 2 অণু পিজিএ তৈরি। তাহলে এটা হচ্ছে আমার CO2 স্থিতিকরণ। তাহলে CO2 স্থিতিকরণ কি? এটা হচ্ছে আমার স্টেপ 1। অর্থাৎ এখানে কি হলো? স্টোমার মধ্যে আরইউবিপি ছিল, একবার রিমাইন্ড করে নাও। স্টোমার মধ্যে আরইউবিপি ছিল। আরইউবিপি কি? 5 কার্বন যুক্ত একটা শর্করা। ও CO2 এর সাথে যোগ হলো। আরইউবিপির সাথে CO2 যোগ হলো। সাহায্য করলো কে? রুবিস্কো উৎসেচক তৈরি করলো একটা অস্থায়ী যৌগ, যার নাম হচ্ছে ডাইফসফো অরবিটাল। ডাইফসফো অরবিটাল জলের সাথে যোগ হলো, সেম রুবিস্কো উৎসেচক সাহায্য করলো, তৈরি করলো স্থায়ী যৌগ PGA। এই PGA টা হচ্ছে 3 কার্বন যুক্ত, তার জন্য এটাকে বলা হয় C3 সাইকেল। এবং এই PGA টা যেহেতু 3 কার্বন যুক্ত আর তৈরি হচ্ছে 6 কার্বন থেকে, মানে কনফার্ম এখানে আমার 2 অণু PGA তৈরি হয়েছে। তাহলে 1 অণু আরইউবিপি আর 1 অণু CO2 এর জন্য আমার তৈরি হয়েছে এখানে 2 অণু PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। আশা করি পুরো ব্যাপারটা। এবারে দেখো সেকেন্ড স্টেপ, অর্থাৎ এটাকে আমরা কার্বক্সিলেশন ও বলতে পারি, যেহেতু কার্বন ডাই অক্সাইড যোগ হলো এখানে। চলো, এবারে নেক্সট যদি আমরা সেকেন্ড স্টেপ দেখি, দেখো নেক্সট যদি আমরা সেকেন্ড স্টেপ দেখি, তাহলে সেকেন্ড স্টেপে আমরা কি দেখব? সেকেন্ড স্টেপে মনে রাখবে 2 নম্বর স্টেপ আমি তো আগেই বলেছি। 2 নম্বর স্টেপে আমাদের কি? চলো আমি বি তে লিখছি। 2 নম্বর স্টেপ কি? এই যে এইমাত্র পিজিএ তৈরি হলো, এই পিজিএ এবারে বিজারিত হবে। তার মানে নেক্সট আমি বলতে পারি নেক্সট স্টেপ হচ্ছে আমার পিজিএ, পিজিএ এর বিজারণ। ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা তৈরি হলো তার বিজারণ। পিজিএ। পিজি এর বিজারণ, এই বিজারণ মানে কি? আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি। এর আগের ক্লাসে বা 1 ইয়া 2 নম্বর আমরা লেকচারে বলেছিলাম। বিজারণ মানে হচ্ছে যদি কারোর মধ্যে হাইড্রোজেন যোগ। এটা প্রথমে আমরা সালোক সংশ্লেষের সমীকরণটাও দেখেছিলাম। তাহলে এখানে পিজি এর মধ্যে হাইড্রোজেন যোগ হয়। কিন্তু দেখো পিজি এর বিজারণ ডাইরেক্ট হাইড্রোজেন যোগ হয়ে পরে হবে না। এটা কিন্তু দুটো স্টেপে হয়। এর আবার দুটো স্টেপ। প্রথম স্টেপ কি দেখো?
এর যদি আমরা প্রথম স্টেপ দেখি, তাহলে প্রথম স্টেপে আমরা কি দেখতে পাবো? দেখো, প্রথম স্টেপে আমরা দেখতে পাবো এখন যে আমাদের পিজিএ তৈরি হলো, এইমাত্র যে আমাদের পিজিএ তৈরি হলো, কি তৈরি হলো? পিজিএ। আচ্ছা, পিজিএ কে আমরা বলতে পারি 3 পিজিও বলতে পারি। দেখো, পিজিএ যেটা, এটাকে আমরা 3 পিজিও বলতে পারি। এর কারণটা আমি বলছি। এটাকে আমরা 3 পিজিও বলতে পারি। দেখো, পিজিএ মানে কি বলতো? পিজিএ মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। মানে গ্লিসারিক অ্যাসিডের সাথে ফসফেট আছে। আর 3 পিজিএ মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড যা ৩ নম্বর পজিশনে। মানে 3 পিজিএ মানে ফসফেটটা কোথায় আছে সেটাকে আমরা ইন্ডিকেট করে দিচ্ছি যে পার্টিকুলার ৩ নম্বর পজিশনে আমার ফসফেট আছে। আর পিজিএ মানে আমরা ফসফেটটাকে ইন্ডিকেট করছি না যে কোথায় আছে। বাট জিনিসটা তো একই। তাহলে পিজিএ মানেও ফসফেট আছে কার মধ্যে? গ্লিসারিক অ্যাসিডের মধ্যে। আর 3 পিজিএ মানেও ফসফেট আছে গ্লিসারিক অ্যাসিডের মধ্যে। শুধু এখানে আমি বলে দিচ্ছি ৩ নম্বর পজিশনে আছে। তাহলে একই ব্যাপার, এটাতে কেউ কনফিউশন হবে। তাহলে দেখো, এই যে 3 পিজিএ যেটা তৈরি হলো, এই 3 পিজিএ প্রথমে ফার্স্ট এই যে 3 পিজিএ এ প্রথমে কি হবে? এটিপির সাথে যোগ। তাহলে দেখো, এই যে 3 পিজিএ আমরা পেলাম, এই 3 পিজিএ, এই 3 পিজিএ এ প্রথমে যোগ হবে কার সাথে? এটিপির সাথে। কার সাথে যোগ হবে? এটিপির সাথে। ওকে? তাহলে এটিপির সাথে যখন পিজিএ যোগ হবে, তখন কি হবে? এই যে এটিপিটা আমার কনভার্ট হয়ে যাবে এডিপি। দেখো, এই যে এটিপি যেটা দেখতে পাচ্ছ, এই এটিপিটা আমার কনভার্ট হয়ে গেল কিসে? এডিপিতে। এর মানে কি? ছিল আমার ট্রাইফসফেট হয়ে গেল ডাইফসফেট। মানে এ কি করেছে? এ একটা ফসফেট বার করে দিয়েছে। এ কি করেছে? একটা পিআই অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট বার করে দিয়েছে। এই ইনঅর্গানিক ফসফেটটা কে নিয়ে নিবে? পিজিএ নিয়ে। কে নিয়ে নিবে? পিজিএ নিয়ে নিবে। তাহলে ছিল আমার ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ আমরা বলতে পারি গ্লিসারিক অ্যাসিডের ৩ নম্বর পজিশনে ফসফেট ছিল। এখন আরেকটা ফসফেট গিয়ে পরে ওর ১ নম্বর পজিশনে যোগ হয়ে যাবে। যখন ১ নম্বর পজিশনে যোগ হয়ে যাবে, তখন আমরা বলতে পারি যেটা ৩ ফসফোগ্লিসারিক অ্যাসিড সেটা কনভার্ট হয়ে যাবে আমার 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তখন এটা আমার কনভার্ট হয়ে যাবে কিসে? এটা আমার কনভার্ট হয়ে যাবে 1,3 বিস ফসফোগ্লিসারিক। দুটো থাকলে আমরা বিস বলি। তাহলে 1,3 বিস ফসফো 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। বিস ফসফোগ্লিসারিক 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো, ছিল ৩ নম্বর পজিশনে একটা ফসফেট। এখন এটিপি থেকে আরেকটা ফসফেট নিল, দিনে হয়ে গেল ১ নম্বর পজিশনে আরেকটা ফসফেট। মানে নামটা কি হয়ে গেল? ৩ ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক। বিস কথার অর্থ হচ্ছে কি? দুটো আছে। তবে এর তাহলে শর্ট ফর্ম আমরা কি বলতে পারি? এর শর্ট ফর্ম আমরা বলতে পারি 1,3 এর শর্ট ফর্ম আমরা কি বলতে পারি? এর শর্ট ফর্ম আমরা বলতে পারি 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড পিপিজি 1,3 পিজি তৈরি হলো। তাহলে এখানে কি হলো? এটিপিটা কাজে লাগলো। আচ্ছা, এই এটিপিটা কোথা থেকে এসেছে? আলোক দশায় উৎপাদিত হয়েছে। তাহলে আলোক দশায় উৎপাদিত এটিপি কোথায় খরচ হয়? না, ফার্স্ট পিজি এর সাথে যখন যোগ হয়। এবার সেকেন্ড স্টেপ কি হতে পারে? তাহলে পিজি এর বিজারণের ফার্স্ট স্টেপ হচ্ছে যে 3 পিজি এর সাথে এটিপি যোগ হয়, এটিপি তার ফসফেটটা দিয়ে দেয়, দিয়ে এটিপি নিজে কনভার্ট হয়ে যায় এডিপি তে। আর 3 পিজি এটা কনভার্ট হয়ে যায় 1,3 বিস ফসফোগ্লিসারিক। আচ্ছা, এখানে একটা উৎসেচক লাগবে, তার নাম হচ্ছে ফসফোগ্লিসারোকাইন। তাহলে এখানে যে উৎসেচকটা লাগবে সেই উৎসেচকটার নাম হচ্ছে কি? এখানে উৎসেচকটার নাম হচ্ছে ফসফোগ্লিসারোকাইনেজ। এর নাম কি? এর নাম হচ্ছে ফসফোগ্লিসারোকাইনেজ। তাহলে এর নাম হয়ে গেল আপনার ফসফো ফসগ্লিসারো গ্লিসারো ও গ্লিসারোকাইনেজ। এটা হচ্ছে উৎসেচকটা। ফসফোগ্লিসার এই উৎসেচকটার সাহায্যে কিন্তু। ওকে? চলো এবারে দেখো সেকেন্ড স্টেপ কি হবে আমার? তাহলে এখন আমার তৈরি হলো কি 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবারে আমার কি হবে দেখো, এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা, এই 1,3 এইমাত্র আমি কি পেলাম? 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো, এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা, এবারে যোগ হবে NADPH প্লাস H প্লাস এর সাথে। এইবারে যোগ হবে কার সাথে? এই যোগ হবে NADPH প্লাস H প্লাস। অর্থাৎ NADPH প্লাস H প্লাস এটাও কোথায় তৈরি হয়েছিল? এটাও তৈরি হয়েছিল আমাদের আলোক দশায়। তাহলে আলোক দশায় উৎপাদিত এটিপি এর আগে কাজে লাগলো, এইমাত্র দেখলে। আর NADPH প্লাস H প্লাসটা কাজে লাগছে এখন। তাহলে উৎপন্ন 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা যোগ হলো কার সাথে? এটা যোগ হলো NADPH প্লাস H প্লাস এর সাথে। দিয়ে এটা তৈরি করবে কি? না, এটা তৈরি করবে দেখো, এটা তৈরি করবে ফসফোগ্লিসারেলডিহাইড। ফসফোগ্লিসারেলডিহাইড কি তৈরি করবে? এটা তৈরি করবে ফসফোগ্লিসারেলডিহাইড।
তাহলে এখানে তৈরি হবে 3 ফসফোগ্লিসারেলডিহাইড বলতে পারো ফসফোগ্লিসারেলডিহাইড, ঠিক আছে, বা 3 ফসফোগ্লিসারেলডিহাইডও বলতে পারো, কারণ 3 নম্বর পজিশনে ফসফেটটা আছে। তাহলে চলো এখানে আমার তৈরি হবে ফসফো 3 ফসফোগ্লিসারেলডিহাইড 3 ফসফোগ্লিসারেলডিহাইড 3 ফসফোগ্লিসারেলডিহাইড। ওকে, এই যে 3 ফসফোগ্লিসারেলডিহাইড এর শর্ট ফর্ম আমরা কি বলতে পারি? 3PGALD। এটাকে আমরা কি বলতে পারি? 3PGALD। তাহলে 3PGALD কি করে তৈরি হলো? না NADPH, এই দেখো এই যে NADPH প্লাস H প্লাস, এ কি করবে? এর থেকে দুটো H প্লাস ছাড়বে। এর থেকে কি করবে? দুটো H প্লাস ছাড়বে। সেই দুটো H প্লাস কে নিয়ে নেবে? এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড নিয়ে নেবে। দেন সে কনভার্ট হয়ে যাবে 3 ফসফোগ্লিসারেলডিহাইড। আর NADPH প্লাস H প্লাস কি করলো? হাইড্রোজেন ছেড়ে দিল। তাহলে ও যদি হাইড্রোজেন ছেড়ে যায় তাহলে নিজে কি কনভার্ট হয়ে যাবে? সে হয়ে যাবে NADP। ওকে, তাহলে সে কিসে কনভার্ট হয়ে যাবে? সে হয়ে যাবে NADP প্লাস। কারণ NADPH প্লাস H প্লাস এর দুটো H প্লাস এখন 1,3 BPGA নিয়ে নিয়েছে। তাহলে ও কনভার্ট হয়ে গেল এখন NADP প্লাসে। অর্থাৎ এই যে হাইড্রোজেন যোগ হলো কার মধ্যে? 1,3 BPG এর মধ্যে, মানে কি বলে বিজারণ হলো। আমি কি বলেছি? হাইড্রোজেন যোগ হচ্ছে মানে বিজারণ। এর মধ্যে হাইড্রোজেন যোগ হলো। আর সেই হাইড্রোজেনটা কার কাছ থেকে নিল? NADPH প্লাস H প্লাস। এখানেও দেখো একটা উৎসেচক লাগবে, তার নাম হচ্ছে ডিহাইড্রোজেন। তাহলে এখানে আমার যে উৎসেচকটা কাজে লাগবে, সেই উৎসেচকটার নাম হচ্ছে দেখো ডিহাইড্রোজিন। ডিহাইড্রো তাহলে ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সাহায্যে এখানে বিজারণ। তাহলে দেখো পিজি এর বিজারণ দুটো স্টেপে হলো। ফার্স্ট স্টেপ কি? এটিপি যোগ হলো, তখন 3PG এটা কনভার্ট হলো কি 1,3 বিপিজি। নেক্সট স্টেপ কি হলো? 1,3 বিপিজি এ NADPH প্লাস H প্লাস সাথে যোগ হলো, তার থেকে হাইড্রোজেন নিল, মানে বিজারিত হলো, তৈরি করলো 3 ফসফোগ্লিসারেলডিহাইড বা 3PG। এবার এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা CO2 আর একটা RUBP-র জন্য তৈরি হয়েছে আমার দুটো PGA। তাহলে এখানে যেটা তৈরি হলো 3PGA, সেই 3PGA এখানে ক অণু ছিল তাহলে বলো? এখানে যে 3PG আমরা বললাম, এই 3PG এ ক অণু ছিল? তাহলে এটাও ছিল 2 অণু, তাহলে এটাও ছিল আমার 2 অণু। তাহলে এখানে যেটা আমার 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে, এটাও তৈরি হয়েছে 2 অণু। তাহলে এই জায়গাটা বুঝতে পারলে? দেখো আরেকবার বলছি আমি। এখানে একটা RUBP একটা CO2 র জন্য তৈরি হয়েছে দুটো পিজি, একটু আগে বললাম। তাহলে দুটো পিজি, তাহলে দুটো পিজি যেহেতু তৈরি হয়েছে, তাহলে দেখো দুটো পিজিএ থেকে আমার কটা 1,3 বিপিজিএ তৈরি হবে? দুটোই হবে। আর দুটো 1,3 বিপিজিএ থেকে এখানে দুটো 1,3 বিপিজিএ থেকে কটা আমার পিজিএলডি হবে? দুটোই হবে। তাহলে 2 অণু আমার পিজিএএলডি। ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি টোটাল এখানে পেলাম কি 2 অণু 3 পিজিএএলডি বা পিজিএ। এবারে আমার দেখো স্টেপ 3 কি হবে? তাহলে ফার্স্ট স্টেপ হলো কি আমার বলো? ফার্স্ট স্টেপ আমার হয়েছে, দেখো ফার্স্ট স্টেপ কি হয়েছে আমার? CO2 স্থিতিকরণ। 2 নম্বর স্টেপ কি হলো? দেখো এইমাত্র পড়লাম পিজি এর বিজারণ। এবারে স্টেপ 3 কি হবে? গ্লুকোজ উৎপাদন। স্টেপ 3 কি হবে? স্টেপ 3 হবে আমার গ্লুকোজ উৎপাদন। গ্লুকোজ উৎপাদন। এই যে গ্লুকোজ উৎপাদন হবে, এটা কোথা থেকে তৈরি হবে? এর আগে যে তৈরি হলো পিজিএলডি সেটা থেকে। এবারে বলো এই যে পিজিএলডি তৈরি হলো, এই পিজিএলডি কত অণু তৈরি হয়েছে বলো? এখানে বলো পিজিএলডি কত অণু তৈরি হয়েছে? লাস্ট 2 অণু। তাহলে এই যে 2 অণু পিজিএলডি তৈরি হয়েছে, এখনো তক আমরা কি পেয়েছি? 2 অণু পিজিএলডি। দেখো আমরা টোটাল 2 অণু 3 পিজিএলডি বা পিজিএলডি যা বলবে, 3 নম্বর পজিশনটাকে আমি ডিনোট করছি না। তাহলে পিজিএএলডি, তাহলে 2 অণু আমার পিজিএলডি তৈরি হয়েছে। এবারে বলো এক অণু যে পিজিএলডি, ভালো করে শোনো, এক অণু যে পিজিএলডি, সেই এক অণু পিজিএলডির মধ্যে কটা কার্বন আছে? তার মধ্যে 3টা কার্বন আছে। আছে কিনা? 3টা কার্বন আছে। তাহলে এখানে 2 অণু পিজিএলডি এর মধ্যে কটা কার্বন আছে? তাহলে 2 অণু পিজিএলডি এর মধ্যে আমি বলতে পারি টোটাল 6টা কার্বন। 3টা কার্বন আর 3টা কার্বন। টোটাল কটা কার্বন আছে বলো? তাহলে আমার ক্লিয়ার হয়েছে? এখন দেখো এই যে 6টা কার্বন তুমি পেলে, এই যে 6টা কার্বন পেলে, এই 6টা কার্বনের মধ্যে, এই 6টা কার্বনের মধ্যে 5টা কার্বন কি হবে দেখো? এই 6টা কার্বনের মধ্যে 5টা কার্বন আরইউবিপির পুনরুৎপাদন। এ কি করবে? আরইউবিপি, এই আরইউবিপি এর পুনরুৎপাদন করবে। আরইউবিপি
আরইউবিপি এর পুনরুৎপাদন। দেখো বলো, প্রথমে তুমি যখন শুরু করেছিলে বিক্রিয়াটা, আমি বলছি দাঁড়াও। তাহলে আরইউবিপি এর কি হবে এখানে? পুনরুৎপাদন। দেখো প্রথম যখন আমার বিক্রিয়াটা শুরু করেছিলাম, প্রথমে আমরা কি বলেছিলাম? যে এক অণু আরইউবিপি এক অণু CO2 এর সাথে যোগ হচ্ছে। তাহলে এই যে আরইউবিপি টা কত কার্বন যুক্ত বটে? ৫ কার্বন যুক্ত। তাহলে বলো, প্রথমে যখন আরইউবিপি CO2 এর সাথে যোগ হলো অন্ধকার বিক্রিয়া চালাচ্ছে। এরপরে নেক্সট টাইম যখন আবার অন্ধকার দশা হবে তখন আরইউবিপি আমরা নেক্সট অন্ধকার দশায় তারও আমার আরইউবিপির প্রয়োজন। তাহলে আরইউবিপি কে তুমি নিয়েছো তাকে আবার ব্যাক করে দাও। তবে গিয়ে পরে আরো অন্ধকার দশা হবে। তাহলে আরইউবিপি কে যদি ব্যাক করতে চাই তাহলে কটা কার্বন চাই? ৫ টা কার্বন চাই। তাহলে দেখো আরইউবিপি কে যদি আমি ব্যাক করতে চাই তাহলে ৫ টা কার্বন চাই। তাহলে এখানে ৬ টা কার্বনের মধ্যে ৫ টা কার্বন কি করলো? আরইউবিপি কে ব্যাক করে দিল। কোন সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই যে একটা কার্বন, ৬ টা কার্বনের মধ্যে ৫ টা কার্বন আরইউবিপির পুনরুৎপাদন করলো। কিন্তু বাকি যে একটা কার্বন রইল, সেই একটা কার্বন কি তৈরি করবে? এ তৈরি করবে গ্লুকোজ। এ কি উৎপাদন করবে? এ উৎপাদন করবে গ্লুকোজ। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে গ্লুকোজে কটা কার্বন থাকে? আমরা জানি এক অণু গ্লুকোজে C6H12O6। তাহলে এক অণু গ্লুকোজে কটা কার্বন আছে? ৬ টা। বাট এখানে আমি কার্বন পাচ্ছি কটা? ১ টা। তাহলে একটা কার্বনে গ্লুকোজ থোড়ি না হবে? হবে না। তাহলে গ্লুকোজের জন্য ৬ টা কার্বন দরকার। তাহলে দেখো, প্রথম থেকে তুমি যে বিক্রিয়াটা চালালে, সেটা যখন একবার হচ্ছে তখন তুমি গ্লুকোজের জন্য ১ টা কার্বন পাচ্ছ। তাহলে গ্লুকোজের জন্য ৬ টা কার্বনের জন্য তোমাকে এখানে কটা কার্বন চাই? ৬ টা কার্বন চাই। তার জন্য আমাকে কি করতে হবে? এই বিক্রিয়াটা ৬ বার চলতে হবে। তার মানে আমার ব্যাপারটা দাঁড়ালো, একটা আরইউবিপি একটা CO2 যদি যোগ হয়, তখন আমি গ্লুকোজের ১ টা কার্বন পাচ্ছি। বাট আরইউবিপি পেয়ে যাচ্ছি। আরইউবিপি পুরো ৫ টা কার্বন একদম টোটালি পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা গ্লুকোজের জন্য কার্বন ১ টা পাচ্ছি। কিন্তু আমাকে এখানে গ্লুকোজের এক অণু গ্লুকোজের জন্য কটা কার্বন দরকার? ৬ টা। তার মানে এই যে বিক্রিয়াটা আমি বললাম এটা ৬ বার হতে হবে। কবার হতে হবে? ৬ বার হতে হবে। তার মানে এখানে আমি আরইউবিপি ও ৬ টা চাই, CO2 ও আমার কটা চাই? ৬ টা। একটা CO2 এর জন্য গ্লুকোজের জন্য ১ টা কার্বন পাচ্ছি। কিন্তু আমার দরকার ৬ টা কার্বন। তার জন্য এখানে CO2 এই চক্করটা কবার চলতে হবে? ৬ বার চলতে হবে। একবার যদি চলে তাহলে ১ টা কার্বন পাচ্ছি। আর আরইউবিপি পুরোপুরি পেয়ে যাচ্ছি। কিন্তু গ্লুকোজ তৈরি করার জন্য আমাকে এখানে, তাহলে আমি বলতে পারি 6 আরইউবিপি 6 CO2 টোটাল আমার এখানে পিজিএ কটা তৈরি হবে? দেখো একটা CO2 একটা আরইউবিপি তে যদি দুটো পিজিএ তৈরি হয়, তাহলে ৬ টা আরইউবিপি আর ৬ টা CO2 তে কটা পিজিএ তৈরি হবে? ১২ টা তৈরি হবে। সেটা আমি এখানে লিখছি না। তোমরা মনে, মনে ধরে নাও। যে তাহলে ৬ টা আরইউবিপি ৬ টা CO2 এর জন্য ১২ টা পিজিএ। আচ্ছা ১২ টা যদি পিজিএ হয়, তাহলে এখানে পিজিএলডি কটা হবে? ১২ টাই হবে। তাহলে ১২ টা পিজিএলডি হবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার? এবার ১২ টা যে পিজিএলডি, সে ১২ টা পিজিএলডির মধ্যে ভালো করে শোনো, ১২ টা যে পিজিএলডি আমি পেয়েছি টোটাল, আমি একটা CO2 কে যদি যোগ করে দেখাই তাহলে ২ টো পিজিএলডি পেয়েছি। বাট আমার দরকার কটা CO2 কে যোগ করতে হবে একটা গ্লুকোজ পাওয়ার জন্য? ৬ টা CO2 কে যোগ করতে হবে। মানে ৬ টা CO2 এর জন্য তাহলে পিজিএলডি আমি কটা পাবো? পিজিএলডি পাবো আমি ১২ টা পিজিএলডি। তাহলে টোটাল যদি আমি ১২ অণু পিজিএলডি পাই, টোটাল যদি আমি ১২ অণু পিজিএএলডি পাই, তাহলে এই ১২ অণু পিজিএলডির মধ্যে দেখো, এই যে ১২ অণু আমি পিজিএলডি পেয়েছি, দেখো একটা CO2 এর জন্য ২ টো পেয়েছি। এই ব্যাপারটা ক্লিয়ার করবে। ঠিক আছে? একটা CO2 কে আমি প্রথম থেকে যোগ করছি। তার জন্য আমি ২ টো পিজিএলডি পেয়েছি। বাট আমি দেখতে পাচ্ছি যে একটা CO2 যোগ করলে আমি কার্বন গ্লুকোজের একটাই কার্বন। আমি যদি ২ টো পিজিএলডি, একটা CO2 যোগ করে পরে ২ টো পিজিএলডি পেয়েছি। বাট ২ টো পিজিএলডির মধ্যে শুধুমাত্র একটাই কার্বন গ্লুকোজে অংশগ্রহণ করছে তৈরি। বাট আমার তো গ্লুকোজ তৈরির জন্য ৬ টা কার্বন চাই। তাহলে গ্লুকোজ তৈরির জন্য যদি ৬ টা কার্বন চাই, তার মানে যে বিক্রিয়াটা আমি করলাম সেটাকে ৬ বার করতে হবে। আর ৬ বার করতে গেলে মানে আমাকে CO2 কবার লাগবে? ক্লিয়ার? তাহলে দেখো ১২ অণু যদি আমার পিজিএলডি তৈরি হয়, সেই ১২ অণু পিজিএলডির মধ্যে ভালো করে দেখো, ১২ অণু পিজিএলডির মধ্যে আমি বলতে পারি আমার ১০ অণু পিজিএলডি, ১২ অণু পিজিএলডির মধ্যে আমার ১০ অণু পিজিএএলডি, ১০ অণু পিজিএলডি এ কি করবে? আরইউবিপির পুনরুৎপাদন। এ কি করবে? আরইউবিপির পুনরুৎপাদন। আর বাকি যে ২ অণু পিজিএলডি, বাকি যে ২ অণু আমার পিজিএলডি থাকছে, সেই ২ অণু পিজিএএলডি সেটি কি তৈরি করবে? ১ অণু গ্লুকোজ তৈরি করবে। C6H12O তৈরি করবে ১ অণু গ্লুকোজ। তোকে এরও যদি আমি কারণ একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি তাহলে দেখো। বলো এখানে আরইউবিপির কবার পুনরুৎপাদন হবে? ভালো করে দেখো। আরইউবিপির এখানে কবার পুনরুৎপাদন? ভালো করে দেখো। এখানে একবার আরইউবিপি একটা CO2 এর সাথে যোগ হলো, পুনরুৎপাদন হলো। কিন্তু আমার এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য CO2 কে কবার যোগ হতে হবে? ৬ বার। তার মানে আরইউবিপির কবার পুনরুৎপাদন হতে হবে?
প্রতি একটা কার্বন ডাই অক্সাইড যোগ করার জন্য তো একটা করে আরইউবিপি দরকার। তাহলে প্রথমে একটা আরইউবিপি একটা CO2 এর সাথে যোগ হলো, ঠিক আছে। ঘুরে আরেকটা CO2 আরইউবিপির সাথে যোগ হলে আরইউবিপি কে তো পুনরুৎপাদন করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো? তাহলে দেখো একটা CO2 এর সাথে একটা আরইউবিপি যোগ হচ্ছে, ঠিক আছে। পরে যখন আরো আরইউবিপির সাথে আরেকটা CO2 যোগ হবে তখন আরেকবার আরইউবিপি দরকার। মানে আরইউবিপি কে তোমাকে ৬ বার পুনরুৎপাদন, তাই তো? দেখো একটা CO2 এর সাথে একবার আরইউবিপি যোগ হচ্ছে, ঠিক। পরে যখন আবার আরেকটা CO2 যোগ মানে আর যখন যোগ হবে আরেকটা আরইউবিপি তখন সেটা কোথা থেকে আসবে? মানে তার পুনরুৎপাদন করতে হবে। মানে ৬ টা CO2 কে যোগ করার জন্য আমার ৬ বার আরইউবিপি কে ঘুরে চাই। ৬ টা CO2 কে যোগ করার জন্য ৬ বার আমার আরইউবিপি কে ঘুরে তার জন্য আমি বলতে পারি যে আরইউবিপির পুনরুৎপাদন কবার করতে হবে? ৬ বার করতে হবে। তাহলে বলো আরইউবিপির যদি পুনরুৎপাদন আমাকে ৬ বার করতে হয় তাহলে কটা কার্বনের দরকার? তাহলে একটা আরইউবিপিতে যদি ৫ টা কার্বন থাকে তাহলে ৬ বার যদি আরইউবিপির আমি পুনরুৎপাদন করতে যাই তাহলে ৬ টা আরইউবিপিতে কার্বন কত? ৬ ৫ আচ্ছা, ১ অণু গ্লুকোজ যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার কটা কার্বন চাই? ৬ টা কার্বন। তাহলে ১ অণু গ্লুকোজ করতে গেলে আমার ৬ টা কার্বন চাই। আর আরইউবিপির ৬ বার পুনরুৎপাদন করতে গেলে আমার ৩০ টা কার্বন। এবার বলো ১ অণু পিজিএলডির মধ্যে কটা কার্বন থাকে? ১ অণু পিজিএলডির মধ্যে ৩ টা কার্বন থাকে। তাহলে বলো ১ অণু পিজিএলডিতে যদি ৩ টা কার্বন থাকে, সে যদি ৩০ টা কার্বন তৈরি করতে চায় তাহলে কটা দরকার? ১০ টা। তার জন্য আমরা কি বললাম? ১০ টা পিজিএলডি আরইউবিপির পুনরুৎপাদন করে। কবার পুনরুৎপাদন করে? ৬ বার। কারণ আমাকে সাইকেলটা ৬ বার চলতে হবে। কেন? ১ অণু গ্লুকোজ করার জন্য। পুরো ব্যাপারটা ক্লিয়ার তো? তাহলে দেখো ৬ টা আরইউবিপি পুনরুৎপাদনের জন্য ৩০ টা কার্বন দরকার। আর দেখো একটা পিজিএলডি যদি ৩ টা কার্বন থাকে তাহলে ৩০ টা কার্বন করার জন্য আমাকে পিজিএলডি কটা দরকার? ১০ টা। তার জন্য আমরা বলছি তাহলে ১০ টা পিজিএলডি কি করবে? ৬ টা আরইউবিপির পুনরুৎপাদন। আর দেখো একটা পিজিএলডি যদি ৩ টা কার্বন থাকে তাহলে দুটো পিজিএলডিতে কটা কার্বন থাকে? ৬ টা। আর গ্লুকোজেও কটা কার্বন? ৬ টা। তার জন্য আমরা বলতে পারি ১ অণু গ্লুকোজ তৈরির জন্য আমার কটা পিজিএলডি দরকার? পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে? এবার আমরা দেখব যে কিভাবে এই ১০ অণু পিজিএলডি আরবিপির পুনরুৎপাদন করছে এবং কিভাবে এই পিজিএলডিটা গ্লুকোজ তৈরি। তাহলে সিম্পল জিনিস। আশা করি এতদূর থেকে সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মনে রাখবে ১ অণু গ্লুকোজ করার জন্য আমার কার্বন ডাই অক্সাইড কটা দরকার? কটা দরকার? ৬ টা দরকার। আর এই চক্করটাকে অর্থাৎ আরইউবিপি প্লাস CO2 ইকুয়াল টু পিজিএ এই যে চক্করটা এটা কবার চলতে হবে? ৬ বার। ক্লিয়ার হয়েছে? চলো এবারে দেখো আমরা যদি দেখি এই পিজিএলডি কিভাবে আরইউবিপি করল? আর আমরা যদি বলি যে কিভাবে গ্লুকোজ তৈরি করব তাহলে এটা সিম্পল মনে রাখবে। তাহলে প্রথমে আমার হাতে কি আছে বলো? প্রথমে আমার আছে পিজিএল, পিজিএল আমার হাতে কি আছে? পিজিএল। প্রথমে দেখো এই যে পিজিএলডি, এই পিজিএলডি প্রথমে কি হবে? এর আইসোমার ট্রায়োজ ফসফেট আইসোমার। একটা উৎসেচক আসবে সেই উৎসেচকটার নাম হচ্ছে কি? সেই উৎসেচকটার নাম হচ্ছে আইসোমার। তাহলে মনে করো এখানে একটা উৎসেচক হলো তার নাম হচ্ছে আইসোমারেজ। আচ্ছা আইসোমারেজ উৎসেচক কি করবে বলো? আইসোমারেজ উৎসেচকের কাজ হচ্ছে আইসোমার তৈরি। আচ্ছা আইসোমার মানে কি? মানে দুটো যৌগ যাদের সংকেত হবে একই। দুটো যৌগ যাদের সংকেত হবে একই বাট গঠনটা হবে আলাদা। তাহলে বলো ফসফোগ্লিসারেলডিহাইড ৩ কার্বন যুক্ত। এর যদি আইসোমার করো তাহলে গ্লিসারেলডিহাইডের আইসোমার কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আমরা জানি শর্করাতে। তাহলে দেখো পিজিএলডির যদি আইসোমার হয় অর্থাৎ পিজিএলডির যা সংকেত সেই সংকেতেই থাকবে। বাট পিজিএলডির মধ্যে যে পরমাণুগুলো আছে তারা তাদের স্থান পরিবর্তন। তাহলে পিজিএলডির যা সংকেত তাই থাকবে বাট তাদের ভিতরে থাকা এইচ বা বলতে পারো যত ধরনের ওদের এইচ যত ধরনের পরমাণু আছে তারা পরস্পরের স্থান পরিবর্তন। তখন সেই দুটো যৌগকে আমরা কি বলি? পরস্পর। তাহলে আইসোমার মনে রাখবে দুটো যৌগ তাদের কি বলবো আমরা? সংকেত একই কিন্তু গঠনটা আলাদা। স্ট্রাকচারটা একটু আলাদা। অর্থাৎ তাদের পরমাণুগুলো পরস্পর স্থান পরিবর্তন। তখন সেই দুটো যৌগকে আমরা পরস্পর কি আইসোমার। তাহলে এখানে পিজিএলডি তার আইসোমার কি তৈরি হবে? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে এখানে কি তৈরি হবে দেখো? 3 পিজিএলডি আমার কাছে আছে কি? 3 পিজিএলডি। এই 3 পিজিএলডি থেকে আমার তৈরি হবে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে এখান থেকে আমার তৈরি হবে কি? এখান থেকে আমার তৈরি হবে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তৈরি হবে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। দেখো আমি এখানে শর্ট ফর্ম লিখছি, তোমরা ফুল ফর্ম লিখে নেবে। ঠিক আছে? তাহলে 3 পিজিএলডি থেকে আমার তৈরি হলো কি 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এটা অন্য কিচ্ছু নয় শুধুমাত্র আইসোমার। এর মধ্যে শুধু পরমাণুগুলো স্থান পরিবর্তন। বাকি সমস্ত কিছুর সংখ্যা গঠন
সংকেত সমস্ত কিছু একই। এবারে বলো তোমরা একটা, আমি টোটাল গ্লুকোজের জন্য ক অণু পিজিএলডির দরকার বলেছি? 2 অণু। তাহলে আমি এখানে গ্লুকোজ যে তৈরি করব, আমি যে এখানে গ্লুকোজ তৈরি করব, সেই গ্লুকোজ তৈরি করার জন্য আমার কত অণু পিজিএলডির প্রয়োজন? আমার 2 অণু পিজিএএলডির প্রয়োজন বা 3 পিজিএলডি যা বলে। তাহলে একটা দেখো পিজিএলডি তৈরি করলো ডিএইচএ। তাহলে আমার হাতে তো আরেকটা পিজিএলডি আছে গ্লুকোজ তৈরি করার জন্য। বলো আছে কিনা? তাহলে আমার হাতে কি আছে? আরেকটা যে রিমেইনিং আরেকটা পিজিএলডি আছে। আরেকবার বলছি, দুটো পিজিএলডি একটা গ্লুকোজ তৈরি। তাহলে দেখো একটা পিজিএলডি একটা 1,3 ডিএইচপি তৈরি করলো। তাহলে আমার হাতে তো আরেকটা পিজিএলডি আছে। আরেকটা যে 3 পিজিএলডি আছে সে এর সাথে যোগ। কি? পিজিএএলডি। সে এই যে 1,3 ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এর সাথে যোগ। এর সাথে যখন এ যোগ হলো তখন তৈরি করবে কি? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আমি শর্ট ফর্ম লিখছি, তোমরা ফুল ফর্ম লিখবে। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখানে উৎসেচকটা হচ্ছে অ্যালডোলেজ। এখানে একটা উৎসেচক থাকবে, তার নাম হচ্ছে অ্যালডোলেজ। উৎসেচকটার নাম হচ্ছে অ্যালডো, তৈরি হলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এবারে দেখো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে একটা ফসফেট বার, এখান থেকে একটা ফসফেট বার। এই ফসফেটটা নিয়ে নেবে এক অণু জল। এক অণু জল ফসফেটটাকে নিয়ে পরে তৈরি হয়ে যাবে H3PO4। তাহলে এখানে জল যেটা, সেই জল কি হয়ে গেল? জল কনভার্ট হয়ে গেল H3PO4। কেন? সে একটা ফসফেট নিল। কার কাছ থেকে নিল বলো? এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট মানে কি? ফ্রুক্টোজের ১ নম্বরে আর ৬ নম্বরে ফসফেট আছে। তার মধ্যে একটা ফসফেট বার হয়ে গেল। যেটা নিল জল, দেন জল নিজে তৈরি হলো H3PO, আলাদা ব্যাপার। কনভার্ট হয়ে গেল আমার কি? ফ্রুক্টোজ 6 ফসফেট। আমার কনভার্ট হয়ে গেল ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে ১ নম্বর পজিশনে ফসফেটটা চলে গেল। এবারে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট যেটা, সেই ফ্রুক্টোজ 6 ফসফেটের কি হবে? ফ্রুক্টোজ 6 ফসফেটের আইসোমার। ফ্রুক্টোজ 6 ফসফেটের কি হবে? আইসোমার। তার মানে উৎসেচক কি লাগবে? আইসোমারেজ। তাহলে আইসোমারেজ যে উৎসেচক, সে আইসোমারেজ উৎসেচক ফ্রুক্টোজের আইসোমার কত? বলো ফ্রুক্টোজের আইসোমার কি? মানে তোমার সংকেত একই থাকবে বাট গঠন আলাদা। অবশ্যই গ্লুকোজ। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আমার কনভার্ট হবে গ্লুকোজ 6 ফসফেট। এটা হলো গ্লুকোজ। এবার দেখো গ্লুকোজ যে 6 ফসফেট, সেই গ্লুকোজ 6 ফসফেটের যে ফসফেটটা হয় থেকে জাম্প করে পরে একে চলে যাবে। তাহলে গ্লুকোজ 6 ফসফেটটা কনভার্ট হয়ে যাবে কি? গ্লুকোজ 1 ফসফেট। তাহলে গ্লুকোজের ৬ নম্বর পজিশনের যে ফসফেটটা সেটা একে চলে যাবে। এবারে দেখো গ্লুকোজের যে একটা ফসফেট রইল সেই ফসফেটটা এবারে বার। তাহলে গ্লুকোজের একটা ফসফেট যদি বার হয়ে যায় তাহলে গ্লুকোজটা কি কনভার্ট হয়ে যাবে? গ্লুকোজ। তাহলে এটা আমার কনভার্ট হয়ে গেল কিসে? আমার কনভার্ট। এবারে বলো গ্লুকোজ 1 ফসফেট থেকে যে ফসফেটটা বার করলো সেই ফসফেটটা কে নিল? এখান থেকে যে ফসফেটটা বার হলো, এখান থেকে যে ফসফেটটা বার হলো, দেখো তোমরা বলবে যে স্যার একটু আগে এখানে সুক্রোজ 1,6 বিসফসফেট থেকে যে ফসফেটটা বার হলো সেটা জল নিয়েছিল। তাহলে এখানে কি জল নেবে? না। এখানে এটাকে নেবে এডিপি। কে নেবে? এডিপি। অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। সে ফসফেটটাকে নিয়ে পরে কনভার্ট হয়ে যাবে এটিপি। সে কনভার্ট হয়ে যাবে এটিপি। তাহলে লাস্ট যে স্টেপ আমরা পাচ্ছি সেখানেও কিন্তু আমি এটিপি পাচ্ছি। তাহলে আমি আল্টিমেটলি এখানে কি পেয়ে গেলাম? গ্লুকোজ পেয়ে গেলাম। তাহলে বলো এক অণু গ্লুকোজ করার জন্য তোমার কটা 3 পিজিএলডি লাগছে? কটা দেখো এখানে লেখা আছে 3 পিজিএলডি মানে কেউ ভাববে না যে 3টা পিজিএলডি। 3 পিজিএলডি মানে হচ্ছে ফসফোগ্লিসারেলডিহাইডের ৩ নম্বর পজিশনে ফসফেট আছে। ঠিক আছে? তাহলে কটা আমার 3 পিজিএলডি লাগছে এক অণু গ্লুকোজ করছে? ২ টো। কটা লাগছে? এক অণু গ্লুকোজ করার জন্য আমার ২ টো পিজিএলডির প্রয়োজন। ২ টো পিজিএলডির প্রয়োজন। কি করে প্রয়োজন? সেটা আমি এখানে ডেসক্রাইব করে দিলাম। একটা পিজিএলডি কি করলো? আইসোমারে ডিএইচএপি করলো। এবারে বাকি যে রিমেইনিং একটা পিজিএলডি সে এই ডিএইচএপি এর সাথে যোগ হয়ে পরে তৈরি করলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করলো ফ্রুক্টোজ 6 ফসফেট। ওর একটা ফসফেট বার হয়ে গেল। ফ্রুক্টোজ 6 ফসফেটের আবার আইসোমার হলো। তৈরি হলো গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেটের ফসফেটটা জাম্প করে চলে গেল একে, তাহলে হলো গ্লুকোজ 1 ফসফেট। তারপর গ্লুকোজ 1 ফসফেট থেকে ফসফেটটা বার হয়ে পরে তৈরি গ্লুকোজ। যে ফসফেটটা বার হলো সেটা এডিপির সাথে পুরো ব্যাপারটা কি? তাহলে আমরা বলতে পারি এখানে দুটো 3 পিজিএলডি থেকে আমার একটা গ্লুকোজ তৈরি হলো। কিন্তু দেখো আমরা যদি আরইউবিপির পুনরুৎপাদন করি, এই যে আরইউবিপি, এই আরইউবিপির যদি আমরা পুনরুৎপাদন করি, আরইউবিপির যদি আমরা পুনরুৎপাদন করি, তাহলে মনে রাখবে এখানে আমার কটা পিজিএলডির প্রয়োজন? ১০ টা। ১০ টা পিজিএএলডি এর প্রয়োজন। ১০ টা পিজিএলডির প্রয়োজন।
তার কারণ আমরা RUBP কে কতবার পুনরুৎপাদন করব? RUBP কে আমরা ৬ বার পুনরুৎপাদন। কারণ CO2 কে ৬ বার যোগ হতে হবে। তবে গিয়ে ১ অণু গ্লুকোজ। তাহলে RUBP কে পুনরুৎপাদন ৬ বার করতে হবে। আর ৬ বার যদি পুনরুৎপাদন করতে চাই আমরা RUBP কে, একটা RUBP তে ৫ টা কার্বন, তাহলে ৬ টা RUBP তে ৩০ টা কার্বন। তাহলে ৩০ টা কার্বন যদি হতে চায় তাহলে অবশ্যই আমার PGLD ১০ টা। কারণ একটা PGLD পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে?